আসসালামু আলাইকুম। বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা কোর্সের দ্বিতীয়তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ ইন ডিটেইল আমরা শিখব ইনশাল্লাহ। তো এটা মুখস্থ করার আগে আমি তোমাদের এই যে পিডিএফটা দিয়েছিলাম, এই পিডিএফটা, এই যে এই বইটা, এটা আমি তোমাদের গ্রুপে ফিচারে সাজাই রাখছি। প্রথমে এই পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে ফেলো এবং এই পিডিএফের ভিতরে দেখো প্রথম পৃষ্ঠাতেই, এই 1 নম্বর পৃষ্ঠাতে এখানে একটা ভোকাবুলারি শিট দেওয়া আছে। এই যে এই ভোকাবুলারি শিটটা হচ্ছে এই যে আমি যদি দেখাই, এইটা হলো তোমাদের এই ভোকাবুলারি শিট। এই ভোকাবুলারি শিটটা আমি গত ক্লাসে কিন্তু তোমাদের মুখস্থ করতে বসছি। এখানে 50 থেকে 60টা ভোকাবুলারি আছে। এই 60টা ভোকাবুলারি যদি তুমি মুখস্থ করো, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে যত অঙ্ক আমি তোমাদের সামনে করাবো, 10টা অঙ্ক করাবো, এই 10টা অঙ্ক খুব সুন্দর মতন তুমি বাংলা বুঝে তৃপ্তি সহকারে, আনন্দ সহকারে অঙ্ক করতে পারবা। সো এর আগে তুমি এইটা মুখস্থ করো। তো আজকের ক্লাসের আগের ক্লাস মানে গত ক্লাসের টাস্ক বা বাসার কাজই ছিল কিন্তু এই ভোকাবুলারিটা মুখস্থ করা। এখন আমি যদি তোমার জিজ্ঞাসা করি যে যদি বলো এই যে কস্ট মানে কি, এটার মানে কি তুমি বলতে পারবো কস্ট মানে কি? আমি যদি বলি যে মনে করো অ্যাক্রুড মানে কি, আমি যদি বলি মর্টগেজ লোন মানে কি, এগুলোর মিনিং যদি বাংলা মিনিংটা যদি তুমি পারো, তাহলে আজকের অঙ্ক তুমি খুব সুন্দর মতনই বুঝতে পারবা। তো চলো, আমাদের আজকের অঙ্কটা হচ্ছে হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম, মানে হিসাব সমীকরণ টেবুলার ছকে, ঠিক আছে? আর এই হিসাব সমীকরণ মানেই কিন্তু আমরা জানি সেটা হলো কি, এ ইকুয়াল টু এল প্লাস ই, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এর বাংলা হচ্ছে হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন এটা দরকার নেই, মেন হচ্ছে হলো এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম, এই যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে তোমার 10 নম্বরে একটা অঙ্ক আসবে এখানে, 10 মার্কে, 10 মার্কস, ঠিক আছে? 10 মার্কস। এই 10 মার্কসের একটা অঙ্ক তুমি এইখান থেকে পাবাই পাবা। তুমি বিবিএর আলার যে 4টা ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, 4টা ডিপার্টমেন্টেই এই অঙ্কটা থাকবে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম। আর বিবিএ আলাদেরও, বিবিএস বা যারা ডিগ্রি আছো তারাও পাবা। কেমন? আচ্ছা, তো দেখো এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা টেবুলার ফর্ম, এই জিনিসটা, এই যে অঙ্কটা, এই অঙ্কটা তো পরীক্ষায় থাকবে, তো আমরা বুঝবো কিভাবে? তো চলো আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করবো, এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি। এই কোশ্চেনের দিকে যদি একটু দেখো, এই কোশ্চেনের দিকে তাকালে দেখবে এখানে লেখা আছে রিকোয়ার্ড মানে কি করতে হয়। রিকোয়ার্ডটা এটা অঙ্কের শেষে দেওয়া থাকে, অনেক সময় অঙ্কের উপরে দেওয়া থাকে। রিকোয়ার্ড মানে তোমাকে কি রিকোয়ার্ড দিছে, কি করতে বসে, কি নির্দেশনা দিছে। নির্দেশনা কি? প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। দেখো এখানে লেখা আছে ইন টেবুলার ফর্ম, মানে তুমি মোট কথা হচ্ছে হলো যে সবসময় যে এই টেবুলার ফর্ম লেখা থাকবে তা না। তুমি যদি কখনো দেখো যে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন লেখা আছে, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই কথাটা যদি লেখা দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে কি? হিসাব সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে কি? হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ লেখাটা দেখলে আর এরকম টাইপের একটা উদ্দীপক বা একটা প্রশ্ন দেওয়া থাকলেই বুঝে নেবো এটা 100% টেবুলার ফর্ম করতে বসে বা টেবুলার ছক করতে বসে। এখন আসো, এটা তো আমরা প্রশ্ন বুঝলাম যে কিভাবে, এবং এটা সি পার্টেই আসবে, গ পার্টের অঙ্ক। কেমন? যে স্যার শুরুতেই সি পার্ট দিয়ে কেন শুরু করলেন? কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আগে দিয়ে শুরু করছি এবং এটা বেসিক টপিক। কেমন? আচ্ছা, তো দেখো প্রথমে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব যে 5 প্রকার, সেই 5 প্রকার হিসাব সম্পর্কে আমরা একটু ছোটোখাটো আলোচনা করব। তো দেখো অ্যাসেটস মানে কি? সম্পদ। এখন সম্পদ হিসাবে কি কি সম্পদ আমরা দেখেছি? দেখো 1 নম্বর আছে ক্যাশ মানে কি? নগদ। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার একটা সম্পদ। আর ক্যাশ, নগদ টাকা, এটা তো সম্পদই। নোট রিসিভেবল, প্রাপ্য বিল, এটা একটা সম্পদ। সাপ্লাইজ যে জিনিসের দাম কম কিন্তু দীর্ঘদিন ব্যবহার করি, মনে করো কি একটা ক্যালকুলেটর, এটা কি বলে? সাপ্লাইজ। তাহলে এটাও একটা চলতি সম্পদ। তার মানে সাপ্লাইজ একটা আমাদের জন্য কি? সম্পদ। কিন্তু এই সাপ্লাইজটা যখন খরচ হয়ে যাবে তখন কিন্তু সেটা আমাদের জন্য ব্যয়, কিন্তু শুধু সাপ্লাইজ লেখা থাকলে ওটা আমাদের জন্য সম্পদ। এরপর যদি দেখি ব্যাংক ড্রাফট, ড্রাফট মানে জমা, ব্যাংক জমা, তাহলে ব্যাংকে টাকা জমা আছে, এটা আমাদের জন্য একটা সম্পদ। ল্যান্ড মানে জমি আমাদের জন্য সম্পদ। ফার্নিচার, কাঠের তৈরি জিনিসপত্রকে আমরা কি বলি? ফার্নিচার বলি। তারপর হচ্ছে বিল্ডিং, দালান কোঠা আমাদের জন্য সম্পদ। ভেহিকল মানে যানবাহন, এটা আমাদের জন্য একটা সম্পদ। আচ্ছা, আর একটা সম্পদ আছে, এটা আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে ইকুইপমেন্ট, মানে যন্ত্রপাতি। ইকুইপমেন্ট মানে কি? যন্ত্রপাতি বা মেশিন, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের জন্য কি? একটা সম্পদ। এবার দিকে লায়াবিলিটিস মানে কি? দায়, তোমরা সবাই জানো। এখন দায় কোনগুলো? আমাদের সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, অল্প কয়েকটা দায় থাকে, যেমন অ্যাকাউন্টস পেয়াবল মানে পাওনাদার একটা দায়। ব্যাংক ওভারড্রাফট, তো দেখো এখানে কিন্তু পেঁচাই ফেলো না, এটা হলো ব্যাংক ড্রাফট আর এটা হলো ব্যাংক ওভারড্রাফট। ওভারড্রাফট মানে কি? ব্যাংক ওভারড্রাফট মানে কি? ব্যাংক জমাতিরিক্ত, মানে ব্যাংকে যে টাকা জমা ছিল তার থেকে অতিরিক্ত উত্তোলন করছো, তাহলে এই ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছিল ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমা, এই যে ব্যাংক ড্রাফট কিন্তু আমাদের জন্য অ্যাসেট, সম্পদ,
কিন্তু এই যে ব্যাংক ওভারড্রাফট যখন বলবে এটা আমাদের জন্য লায়াবিলিটিস বা দায়। এবার দেখো লোন, লোন মানে কি আমরা যে ঋণ করি সেটা আমাদের জন্য কি দায়। আর মর্টগেজ লোন মানে হচ্ছে বন্ধকি ঋণ, মানে কোনো কিছু বন্ধক রেখে ঋণ করা, দুইটাই কিন্তু আমাদের জন্য লোন এবং দুইটাই আমাদের জন্য দায়। নোটস পেয়াবল, নোটস পেয়াবল মানে হচ্ছে হলো প্রদেয় বিল, মানে যে বিলের অর্থ আমাদের দিতে হবে, তো এটা আমাদের জন্য দায়। তাহলে সম্পদ বুঝলাম, দায় বুঝলাম, তাহলে এ বুঝলাম, এল বুঝলাম, এবার কি ওই ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বের ভিতর বেসিক্যালি চারটা জিনিস আসে, কি কি? আয়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো আমি যেখানে যদি একটু তোমাদের মার্ক করে দেই তাহলে হচ্ছে হলো এই যে একটু খেয়াল করো, দেখো এখানে কি কি দেওয়া আছে। ক্যাপিটাল মানে কি মূলধন, রেভিনিউ মানে কি আয়, ওই যেটাকে তোমরা ইনকাম বলো, ঠিক আছে। মাইনাস এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, আর ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, উত্তোলন। এখন দেখো এখানে এই ক্যাপিটাল মানে মূলধন, রেভিনিউ মানে হচ্ছে হলো আয়, তাহলে এই মূলধন আর আয়ের আগে কিন্তু প্লাস আছে। আর যদি দেখো এই এক্সপেন্স আর ড্রয়িং এই দুইটার আগে কিন্তু মাইনাস আছে, দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে আমরা কি পাইলাম যে মূলধন আর আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, দেখো এটার আগেও প্লাস আছে, কিছু নাই মানে প্লাস, আর রেভিনিউ আয়ের আগে তো প্লাস আছে, তার মানে এই দুইটার ফলে মালিকানা সত্ত্ব বাড়ে। আর ব্যয় উত্তোলন এই দুইটার ফলে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য দেখো ব্যয় এক্সপেন্সের আগেও মাইনাস আছে, ড্রয়িং এর আগেও মাইনাস আছে। অলরাইট, আচ্ছা তাহলে মালিকানা সত্ত্বের উপাদান চারটা, একটু মনে রেখো। এবার দেখো এখানে কিন্তু আমরা দুইটা জিনিস লিখছি, একটা জিনিস কি লিখছি রেভিনিউ, আরেকটা লিখছি এক্সপেন্স, ঠিক আছে। আরেকটা লিখছি কি ক্যাপিটাল, আরেকটা লিখছি ড্রয়িং। ক্যাপিটাল মানে মূলধন, মূলধন কে দেয়? মালিক ব্যবসায় যেটা দেয় সেটাই মূলধন। আর ড্রয়িং মানে কি উত্তোলন, মালিক ব্যবসা থেকে যেটা নেয় সেটাই কি উত্তোলন। এখন মাঝখানে দুইটা কি আছে, রেভিনিউ মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়। আয় ব্যয়, এই যে আয় ব্যয়, এই অ্যাকাউন্টিং মানে তো আয় ব্যয়ের হিসাব। আয় মানে কি টাকা আসছে, ব্যয় মানে টাকা গেছে, ঠিক আছে। এখন তোমার এই রেভিনিউ কোন মানে এক্সপেন্স কোনগুলো, এগুলো আমরা একটু দেখি। এক্সপেন্স মানে কি ব্যয়, কি কি ব্যয়? তো দেখো রেন্ট, আমরা রেন্ট মানে কি ভাড়া, ভাড়া আমাদের জন্য একটা ব্যয়। স্যালারিস বেতন আমাদের জন্য ব্যয়। ওয়েজেস মজুরি আমাদের জন্য ব্যয়। ব্যাড ডেপ্ট এক্সপেন্স, অনাদায়ী পাওনা খরচ। ব্যাড ডেপ্ট মানে অনাদায়ী পাওনা, আমার সঙ্গে একটু মুখে বলো। ব্যাড ডেপ্ট মানে অনাদায়ী পাওনা বা কুরিন, দেনাদারের যে টাকাটা আদায়যোগ্য নয়, তো এটা আমাদের জন্য একটা খরচ। ডেপ্রিসিয়েশন আমাদের জন্য কি, ডেপ্রিসিয়েশন মানে কি অবচয়, ডেপ্রিসিয়েশন মানে অবচয়, ভালো মতন মুখস্থ করে কিন্তু। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স মানে কি, ইন্টারেস্ট মানে সুদ, এক্সপেন্স মানে খরচ। ইন্টারেস্ট এক্সপেন্স মানে সুদ খরচ, সুদ খরচ আমাদের জন্য কি বলে দিয়েছে, সুদ খরচ, তাহলে আমাদের জন্য ব্যয়। আর যদি বলতে ইন্টারেস্ট রেভিনিউ, সেটা আমাদের জন্য হয়তো আয়। এবার দেখো ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটিস মানে কি গ্যাস, পানি, বিদ্যুৎ বিল, এইগুলান্ডে বলে ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস মানে হচ্ছে উপযোগ, উপযোগ খরচ, এটা আমাদের জন্য খরচ। ডিসকাউন্ট বাট্টা, এটা আমাদের জন্য একটা খরচ। তারপর হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স, দেখো এখানে একটা কথা আছে, সাপ্লাইজ কিন্তু অলওয়েজ সম্পদ, কিন্তু এই সাপ্লাইজটা যখন এক্সপেন্স হয়ে যাবে, দেখো এখানে সাপ্লাইজ লিখছি এটা সম্পদ, বাট এই সাপ্লাইজটা যখন এক্সপেন্স হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আমরা খরচের ঘরে দেখাবো। এরপর আছে রেভিনিউ, রেভিনিউ মানে কি আয়। এখন একটা প্রতিষ্ঠানে আয়ের খাতগুলো কিন্তু অল্প থাকে, কিন্তু ব্যয়ের খাতগুলো বেশি থাকে। তো আয় হয় কি করলে, সেলস, বিক্রি করলে আয় হয়। সার্ভিস রেভিনিউ মানে সেবা দিয়ে যদি আয় হয়, মানে সেবা যদি আমরা কাউকে প্রদান করি তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে বলি সেবা আয়, তো এর ফলেও আমাদের আয় হয়। ইন্টারেস্ট রেভিনিউ, সুদ আয়, আমরা যদি কোথাও বিনিয়োগ করি বা কোথাও টাকা রাখি সেখান থেকে আমরা যে সুদ পাই এটাও আমাদের জন্য আয়। তাহলে সেলস একটা আয়, সার্ভিস রেভিনিউ এটা আমাদের জন্য একটা আয়, ইন্টারেস্ট রেভিনিউ এটা আমাদের জন্য একটা আয়। তো এই হিসাবগুলো চিনতে হবে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, এই হিসাবগুলো একটু চিনতে হবে, তাহলে কিন্তু আমাদের এই এ ইকুয়াল টু এল প্লাস ই, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দেখো এখানে একটা জিনিস বলা আছে কি, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন এই কথাটার মানে কি, এই কথাটার মানেটা খুবই সিম্পল একটা কথা। কথাটা কি, যে একটা প্রতিষ্ঠানে যে কয় টাকার সম্পদ হবে, একটা প্রতিষ্ঠানে যে কয় টাকার কি হবে সম্পদ হবে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে সেই কয় টাকাই হবে। এটাই কিন্তু হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ মানে কি, এই হিসাব সমীকরণটা যাদের মুখস্থ নাই বা তোমরা যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য এটা আগে মুখস্থ করা ফরজ। সেটা কি, এটা হলো হিসাব সমীকরণ। সমীকরণ কি মানে কি, মাঝখানে একটা সমান সমান থাকবে, এই পাশটা হলো বাম পক্ষ আর এই সমান সমান ওই পাশটা হলো ডান পক্ষ। তো সমান সমান এই পাশে আছে সম্পদ আর ওই পাশে আছে কি এল প্লাস ওই, দায় প্লাস মালিকানা সত্ত্ব। তার মানে সমান সমানের এই পাশে সম্পদ যে কয় টাকা হবে, সম্পদ যদি 1 লক্ষ টাকা হয় তাহলে দায় ও মালিকানা সত্ত্ব, এল আর ও ই, লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি, এই দুইটা মিলেও এই 1 লক্ষ টাকাই হবে। তাহলে এটার মানে হলো তোমার হচ্ছে হিসাব সমীকরণ। অলরাইট, আই হোপ হিসাব সমীকরণটা কি বুঝতে পারছো। আর এগুলো তো একটু মাথায় রাখতে হবে, আমরা এই জিনিসটাকেই কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করছি বিস্তারিতভাবে, এবং এগুলো পড়লেই আশা করি তোমার এর ভিতরে তোমার 95%ই আছে, ঠিক আছে। 2-1টা নতুন আসবে, সেটা তো অঙ্ক করার সময় আমরা পাবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস একটু এক্সট্রা মনে রাখবা, এটা একটু বোঝা খুব জরুরি, সেটা হলো কি, যদি দেখো প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স মানে কি, প্রিপেইড মানে অগ্রিম, এক্সপেন্স মানে খরচ। আচ্ছা এটা আমি একটু এখানে লিখে দিই, প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে অগ্রিম খরচ,
অগ্রিম খরচ। প্রিপেইড মানে অগ্রিম, আর এক্সপেন্স মানে খরচ। এখন এক্সপেন্স মানে কি কি, দেখো এখানে কি কি এক্সপেন্স আমরা পড়ছি, যেমন ধরো এক্সপেন্সের ভিতরে রেন্ট আছে, স্যালারিস আছে, ওয়েজেস আছে, ভাড়া, বেতন, মজুরি। তো এখন দেখো এখানে যে কোনো এক্সপেন্স বসতে পারে। মনে করো যদি হয় স্যালারি, তুমি স্যালারি, তাহলে কি হবে প্রিপেইড স্যালারি। যদি হয় রেন্ট তাহলে হবে কি প্রিপেইড রেন্ট। প্রিপেইড মানে অগ্রিম। আর খরচের ওইখানে নিশ্চয়ই সেই খরচটা আমরা বসাই দেবো, যে খরচটা আর কি থাকবে। তো খরচের যদি অগ্রিম হয় এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সম্পদ মানে কি, এটা আমাদের জন্য অ্যাসেট। এরপর আসি হচ্ছে হলো খরচ। যে কোনো খরচ যদি পেয়াবল থাকে, পেয়াবল মানে হচ্ছে হলো বকেয়া, এটার মানে হলো খরচের বকেয়া, খরচের বকেয়া, ঠিক আছে, খরচের বকেয়া। যে কোনো প্রকার খরচের বকেয়া, ঠিক আছে, যে কোনো খরচ। এখন খরচ কোনগুলো, ধরো এখানে আমরা লিখছি খরচ। এখন কি কি খরচ আছে আমরা জানি, দেখো এখানে খরচ আমরা লিখে রাখছি রেন্ট, স্যালারিস, ওয়েজেস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যে কোনো প্রকার খরচ, সেই খরচটা যদি বকেয়া থাকে, কি থাকে বকেয়া, বকেয়ার ইংরেজি পেয়াবল, প্রিপেইডের ইংরেজি অগ্রিম। এগুলো শব্দগুলো একটু মাথায় রেখো। প্রিপেইড মানে অগ্রিম আর পেয়াবল মানে হচ্ছে বকেয়া। তার মানে যে কোনো খরচের যদি বকেয়া থাকে এটা আমাদের জন্য দায়। এবার দেখো আনআর্ন রেভিনিউ, ঠিক আছে, বা এটাকে বলা হয় অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, ঠিক আছে। এটাকে আমরা যদি লিখি এটাকে বলে অগ্রিম আয়। তো এই অগ্রিম আয় বা আনআর্ন রেভিনিউ এটা আমাদের জন্য একটা দায়, মানে আমরা কাজ না করে দিয়ে টাকা নিছি, ঠিক আছে। যে কোনো আনআর্ন রেভিনিউ হইতে পারে, যে কোনো রেভিনিউ। এখন রেভিনিউ কোনগুলো, এই যে আমরা কিন্তু দিছি, এই যে মনে করো সার্ভিস রেভিনিউ, সেবা আয়, এটা আমাদের জন্য একটা আয়। এখন এটা যদি আমরা অগ্রিম নেই সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো আনআর্ন সার্ভিস রেভিনিউ। কি লিখবো, আনআর্ন সার্ভিস রেভিনিউ। কি রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। এইখানে ডট ডটটা বসবে, এই যে এইখানে ডট ডটটা বসবে, ওই সার্ভিসটার নাম আমরা লিখে দিব, কেমন, আনআর্ন সার্ভিস রেভিনিউ, সেবা আয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ড্যাশ রিসিভেবল, ঠিক আছে, এটা হচ্ছে হলো আয়ের অগ্রিম। ধরো মনে করো আয় কি কি আছে, যদি আমরা ধরো মনে করো যদি ধরি ইন্টারেস্ট, সুদ। এখন আমরা যদি লিখি ইন্টারেস্ট রিসিভেবল, এর মানে হচ্ছে হলো আয়ের আয়ের অগ্রিম না, এটা হলো আয়ের বকেয়া। আমি একটু ভুল লিখছি, ঠিক আছে, আয়ের বকেয়া, আয়ের বকেয়া, ঠিক আছে, আয়ের বকেয়া। আয়ের বকেয়া মানে কি, ধরো মনে করো আয় হিসাবে আমরা কি ধরলাম, একটা এক্সাম্পল ধরো, আয় হিসাবে ধরলাম মনে করো আমরা ইন্টারেস্ট, সুদ আয়, ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে এই সুদটা যদি বকেয়া থাকে তখন আমরা এটাকে কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল মানে কি, আয়ের বকেয়া, কারণ ইন্টারেস্ট আমাদের জন্য এখানে একটা আয়, তাহলে আয়ের বকেয়া আমাদের জন্য কি হবে, সম্পদ। তো এই জিনিসটা তোমরা একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। তো লায়াবিলিটিস, এটা হলো লায়াবিলিটিস, এটা হলো অ্যাসেটস। তো এটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, বাট এটা অঙ্ক করার সময় তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার আমরা একটা অঙ্কে চলে যাই। এখন তোমাদের অনেকের এই জিনিসটা মাথায় আসতে পারে বা অনেকের মনে হইতে পারে যে স্যার এত বড় অঙ্ক প্রথম ক্লাসে কেন, সহজ অঙ্ক করেন। প্রথম কথা আমি তোমাদের বলি, বাবা এটা যদি কষ্ট হয় তুমি আগে 2বার 3বার পড়ো, 2-3বার পড়ো। আমি জানি তুমি এটা পড়লেই বুঝবা। এমন কেউ নাই, তুমি ইন্টার পাস করে এখানে আসছো, এমন কেউ নেই যে এটা পড়তে পারবো না, পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, এরকম কেউ নেই। কথা বুঝাইতে পারছি? সো এখন আমি তোমাকে একটা কোশ্চেন করি, পরীক্ষায় কি সহজ কোশ্চেন আসবে? তোমার পরীক্ষায় কি সহজ কোশ্চেন আসবে? তুমি বলো। তোমার এখন সহজ অঙ্ক যে আমি করাবো, এখন আমি বই থেকে একটা বানাই বোনাই মনে করো সহজ একটা অঙ্ক দিলাম, এখন ওই সহজ অঙ্ক কি তোমার পরীক্ষায় আসবে? কোনোদিনই আসবে না। পরীক্ষায় আসবে এই টাইপের অঙ্ক, 100%। তুমি যে ডিপার্টমেন্টে এইরকম টাইপের অঙ্কই আসবে, এর থেকে সহজ আসবে হিসাবে, কিন্তু অঙ্ক আসবে এইরকম টাইপের। 10 মার্কের একটা অঙ্ক, তোমার ছোট অঙ্ক দেবে জীবনও। আর এখন ন্যাশনাল যে ভার্সিটি বলো, পাবলিক বলো, ন্যাশনাল বলো, কোশ্চেন কি কেউ সহজ করে? সহজ করে না এখন, ঠিক আছে। সুতরাং ওই ধরনের কথা বাদ দিয়ে দিতে হবে যে স্যার সহজ অঙ্ক করান, ইজি অঙ্ক করান, বেসিক অঙ্ক করান। বেসিক অঙ্ক বলতে কিছু নাই, এই অঙ্কটা করাই দিব, 5 বার বাসায় বসে করবা মিনিমাম। কয়বার? 5 টাইমস, 5 বার করবা। এইচডব্লিউ কি 5 বার বাসায় করবা, এইচডব্লিউ 5 বার করবা। এই যে এখন আমি করাই দিচ্ছি, এটা বাসায় বসে তুমি মিনিমাম 5 বার করবা, মিনিমাম 5 বার করবা, ঠিক আছে। এটা হলো কম, এর বেশি করতে পারলে ভালো। তাইলে এটা এই অঙ্কটা যদি তুমি 5 বার করো, এই টেবুলার শর্ট তুমি পরীক্ষা হলো যে মিলাইতে পারবা, 100% শিওর, আমি জানি। এখন করাবো, একটু বুঝে বুঝে করতে হবে। এখন দেখো এখানে আমাদের কি বলছিল, অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা করব, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন
যখন করব তখন অ্যাকাউন্টিং মানে আমি এই অঙ্কটা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছি এটা আমি কেমনে বুঝবো, এই রিকোয়ার্ডে অ্যাকাউন্টিং ইকুয়েশন কথাটা বলে দেবে। আর অ্যাকাউন্টিং ইকুয়েশন বললেই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ছক আগে আঁকাইতে হবে, 10 মার্কের অঙ্ক, ছক তো একটু বড় হবে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে ছকটা এঁকে ফেলি। একটু সময় লাগবে কিন্তু বাবারা, একটু সময় দিতে হবে, কেমন? পরীক্ষায় কোনো সোজা অঙ্ক আসবে না, ঠিক আছে, এই জন্য কঠিন অঙ্ক দিয়েই করতে হবে, ঠিক আছে, বা যেটা ইম্পর্টেন্ট সেটা। কোনো সহজ অঙ্ক আমি করাবো না এই কোর্সে, কেউ প্রত্যাশাই করবে না আমি সহজ সহজ অঙ্ক তোমাদের করাবো, ঠিক আছে। ওই সহজ সহজ অঙ্ক করে পরীক্ষা, এই একটা অঙ্ক কষ্ট করে যদি শেখো পরীক্ষা হলে অঙ্ক যায় করে আসতে পারবা, ঠিক আছে। যতটুকু করবা ততটুকু যখন মার্ক পাবা। আর ওই সহজ সহজ অঙ্ক কইরা কোনো লাভ নাই, ঠিক আছে, কোনো লাভ নাই, ও দিয়ে কোনো কাজে আসবে না। ছক কীভাবে আঁকতেছি তা তো দেখতেছো, সব ছক পেন্সিল দিয়ে আঁকাবা, ঠিক আছে বাবারা। আমি তোমার সব বুঝাই দিচ্ছি, এই অঙ্ক ক্লাস করার পরে তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকবে না। ক্লাস করো, বুঝে যাবো সব ইনশাল্লাহ। এখানে আসবে সম্পত্তিগুলো, অ্যাসেটস, এখানে সমান সমান দিব লায়াবিলিটিস, প্লাস ওনার্স ইকুইটি, আর এখানে হবে রিমার্ক, রিমার্ক মানে মন্তব্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, একটা হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, ঠিক আছে, এই হলো ছক। এখন দেখো, আচ্ছা ঠিক আছে, এখন ছক হয়ে গেছে। প্রথমে তারিখ, এই অংশটা আমরা সম্পদের জন্য রাখছি, ঠিক আছে, এই অংশটা দায়ের জন্য আর এই অংশটা মালিকানা সত্ত্বের জন্য, ঠিক আছে। আচ্ছা তো দেখো, আর এই মালিকানা সত্ত্বে যদি কোনো এন্ট্রি আসে, ওনার সিকিউরিটির ঘরে যদি কোনো এন্ট্রি আসে, তাহলে পাশে অবশ্যই মন্তব্য দিয়ে দিতে হবে। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। আর এই মালিকানা সত্ত্বের উপাদান কিন্তু 4টা, কি কি, আয়, মূলধন, ব্যয়, উত্তোলন। এই মালিকানা সত্ত্বের উপাদান কয়টা, 4টা। তার মানে যদি তোমার অঙ্কে কোথাও আয়, মূলধন, ব্যয়, উত্তোলনের কিছু থাকে, আয়, মূলধন, এই দুটার ফলে মালিকানা সত্ত্ব বাড়বে, এটা রাফে লিখে দিলাম। আরেকটা হলো, আরেক দিক থেকে হলো ব্যয়, উত্তোলন, এই দুটার ফলে মালিকানা সত্ত্ব কমবে। আয়, মূলধন, ব্যয়, উত্তোলন, এই 4টার কোনোটা হইলে এই ঘরে আসবে, আর এই ঘরে এই মালিকানা সত্ত্বের ঘরে আসবে, আর মালিকানা সত্ত্বের ঘরে আসলেই পাশে কি দিয়ে দিতে হবে, মন্তব্য দিয়ে দিতে হবে। এবার আসো, যদি এই আয় মূলধন হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হবে, এখানে বাড়বে, আর ব্যয় উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব কমবে, এই ঘরে কমবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর এই অংশটা হলো সম্পদের জন্য রাখছি, এই যে সম্পদের এই ঘরটা, আর এই অংশটা রাখছি দায়ের জন্য। এখন তোমরা এই সম্পদের ঘরটা একটু বড় রাখবা, দায়ের ঘরটা একটু তুলনামূলকভাবে বেশ ছোট রাখবা। এখানে মোটামুটি 2টা ঘর টানা যায়, এতটুকু, 2টার বেশি সাধারণত দায়ে থাকে না। আর এখানে সর্বোচ্চ 5 থেকে 6টা সম্পদের ঘর আসতে পারে, 5 থেকে 6টা, ঠিক আছে। আর মালিকানা সত্ত্বের ঘরে তো ঘর একটাই। তার মানে কি পাইলাম, এই সম্পদের এখানে সর্বোচ্চ কয়টা আসতে পারে, 6টাই, যে আমি লিখে দিচ্ছি, একটু মনে রাখো, সম্পদের এখানে সর্বোচ্চ কয়টা আসতে পারে, 6টা। তারপরে এই লায়াবিলিটিস এখানে সর্বোচ্চ আসতে পারে কয়টা, 2টা। আর ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্বের ঘরে তো একটাই। তো এখানে 6টা কলাম, 6 ধরনের সম্পদ আসতে পারে, আর 2 ধরনের দায় আসতে পারে। আর মালিকানা সত্ত্বের ঘরে যেটা মালিকানা সত্ত্ব হবে সেটা আসবে। সো এখন অনেকে কি করে, আগে ওই ছকগুলো আগে সব হিসাব সমীকরণ বের করে তারপর মনে করে একটা 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 করে অঙ্ক করে, বা একটা একটা করে ছক আঁকায় সম্পূর্ণ, তারপরে যে অঙ্ক করে, ওভাবে করলেও হয়, কিন্তু আমি মনে করি এটা সময় নষ্ট হবে। তোমাদের পরীক্ষা লিগে অত সময় আছে, তুমি 60 করবা, মনে করো এখানে যদি তুমি এই লাস্টের দিক দিয়ে ছক টানতে থাকবা সম্পদের পাশে, এখন তোমার যদি 5টা লাগে 5টা, 4টা লাগে 4টা, 2টা লাগলে 2টা, একটা মানে 3টা লাগলে 3টা, যে কয়টা লাগবে সেই কয়টা তুমি টানবা, আর বাকিগুলো ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে কি সমস্যা, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এবার অঙ্কে চলে যাই। আচ্ছা আসো,
তো প্রথম যে অঙ্কটা আমরা যদি একটু খেয়াল করি, প্রথম অঙ্কের ভিতরে কি বলছে একটু খেয়াল করো, অঙ্কের ভিতরে কি বলছে একটু দেখো, অঙ্কটা পড়ো আগে, অঙ্ক না পড়লে কিন্তু অঙ্ক বুঝবে না বাবারা, অঙ্কটা আগে পড়ো। অঙ্কটা কি বলছে, আমির হোসেন স্টার্ট একটা বিজনেস, আমির হোসেন একটা বিজনেস শুরু করছে অন 1 জানুয়ারি 2017 তারিখে একটা বিজনেস শুরু করছে। ইনভেস্টিং ক্যাশ কত, ক্যাশ ইনভেস্ট করছে কত টাকা, ক্যাশ ইনভেস্ট করছে হলো 42,000 টাকা, ক্যাশ নগদ টাকা বিনিয়োগ করছে কত, নগদ, ক্যাশ মানে কি নগদ বিনিয়োগ করছে 42,000 টাকা, এটাকে মালিক বিনিয়োগ করছে। ইকুইপমেন্ট মানে কি যন্ত্রপাতি কত টাকা, 15,000 টাকা। আমরা জানি ক্যাশ এটা কিন্তু আমাদের জন্য একটা সম্পদ, আর ইকুইপমেন্ট এটাও কিন্তু আমাদের জন্য সম্পদ। ক্যাশ মানে নগদ টাকা, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি বা মেশিন। তো দেখো এই যে আমরা কিন্তু এখানে লিখছিলাম এই যে ক্যাশ, আরেকটা লিখছিলাম এই যে ইকুইপমেন্ট, এই দুইটাই আমাদের জন্য কি অ্যাসেট বা সম্পত্তি। তার মানে এখানে এই দুইটাই হলো সম্পত্তি। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাসে ট্রানজাকশন ওয়ার অ্যাজ ফলো, মানে ট্রানজাকশন মানে লেনদেন। প্রথম মাসে, প্রথম মাস মানে কি জানুয়ারি মাস, জানুয়ারি মাস তো প্রথম মাস, প্রথম মাসের যে লেনদেনগুলো সেগুলো ফলো, ফলো মানে নিচে দেওয়া আছে, তাহলে নিচে লেনদেন দেওয়া আছে অলরেডি। এই দুইটাও কিন্তু একটা লেনদেন, ঠিক আছে, এই দুইটাও লেনদেন। এই দুইটা কি, মালিক নগদ 42,000 টাকা দিছে, ইকুইপমেন্ট দিছে 15,000 টাকা। আমরা জানি মালিক যা নিয়ে ব্যবসা শুরু করে সেটাকে মূলধন বলে। আমার সঙ্গে বলো, মালিক যা নিয়ে ব্যবসা শুরু করে সেটা কি মূলধন। এখানে সে নগদ 42,000 টাকা আর হচ্ছিল তোমার 15,000 টাকার ইকুইপমেন্ট নিয়ে কি করছে, ব্যবসাটা স্টার্ট করছে। দেখো আমির হোসেন স্টার্টেড আ বিজনেস, স্টার্টেড আ বিজনেস, আমির হোসেন একটা ব্যবসা শুরু করছে, আমির হোসেন একটা ব্যবসা শুরু করছে কি নিয়ে, নগদ হচ্ছিল 42,000 টাকা এবং যন্ত্রপাতি 15,000 টাকা। তাহলে আমির হোসেন যখন ব্যবসা শুরু করছে এই দুইটা জিনিস নিয়ে, তাহলে এই দুইটা তো তার জন্য মূলধন। তাহলে আমরা এই দুইটা কিভাবে অন্তর্ভুক্ত করব, চলো কি কি নিয়ে, একটা হলো ক্যাশ আর একটা হচ্ছিল কি মূলধন। তাহলে ক্যাশ, যেহেতু ক্যাশ আমাদের জন্য কি সম্পদ, তার মানে ঘর টানতে হবে কোন জায়গায়, সম্পদের পাশে। তাহলে সম্পদের এখানে আমরা ক্যাশের ঘর টানলাম। ক্যাশ। আচ্ছা একটু তারিখ ফারিখ দিয়ে নিই, তারিখ কত, এটা হচ্ছে হলো 2017 জানুয়ারি 1, তাহলে লিখলাম 2017 জানুয়ারি 1। আচ্ছা নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, নগদ হচ্ছিল আপনার ক্যাশ 42,000 টাকা। তাহলে নগদ কয় টাকা, নগদ হচ্ছিল 42,000 টাকা, বুঝেন কিন্তু নগদ কত, 42,000 টাকা, বোঝেন। এরপরে দেখেন ইকুইপমেন্ট যন্ত্রপাতি কত, 15,000, যন্ত্রপাতিও কিন্তু একটা সম্পদ। এখন এই যন্ত্রপাতি যে সম্পদ, এই সম্পদ কি আমরা এই ক্যাশের ভিতর লিখতে পারবো না, তার মানে সম্পদ পাশে ইকুইপমেন্টের একটা ঘর বাড়াইতে হবে, ইকুইপমেন্টের একটা ঘর বাড়াই আমরা, আসেন। কত টাকার যন্ত্রপাতি, 15,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো কত টাকা, 15,000 টাকা। আর মালিক জানিয়ে ব্যবসা শুরু করে সেটাকে আমরা কি বলি, মূলধন বলি। মালিক জানিয়ে ব্যবসা শুরু করে সেটাকে আমরা কি বলি, মূলধন। আর আমরা জানি আয় মূলধন ব্যয় উত্তোলনের এই সাইটটার কোনোটা হইলেই এই ঘরে আসবে, তার মানে যেহেতু মালিক জানিয়ে ব্যবসা শুরু করে তা মূলধন, তাহলে মূলধনের ঘরে আসবে। আর মূলধনের ঘরে কয় টাকা আসবে, এই দুইটা যোগ দিলে যে টাকা, কারণ এই দুইটাই তো মূলধন, এই দুইটা জিনিস নিয়ে তো সে ব্যবসা শুরু করছে, নগদ টাকা আর ইকুইপমেন্ট, ক্যাশ আর ইকুইপমেন্ট। তাহলে এই দুইটা যোগ দিয়ে যে টাকা হবে এই পুরো টাকাটাই তার মূলধন। তাহলে যোগ দাও, 42,000 আর 15,000 যোগ দিলে কত হয়, 57,000। অঙ্ক বাসায় বসে করে ফেলবা, অঙ্ক বাসায় বসে অবশ্যই অবশ্যই করে ফেলবা। আমরা কি জানি, এই ওনার সিকিউরিটির ঘরে কোনো লেনদেন আসলেই পাশে রিমার্ক বা মন্তব্য দিয়ে দিতে হবে। কি মন্তব্য দিব, এটা হলো ক্যাপিটাল আনছে, কি আনছে, ক্যাপিটাল। আমরা জানি মালিক ব্যবসায় যেটা দেয় সেটাই কি, অবশ্যই একটা সমান সমান দিয়ে দিবা, আর এখানে একটা প্লাস দিয়ে দিবা। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছিল তুমি এটা ক্লোজ করে দিলা, শেষ। এখন বোঝো, এখন দেখো এটা কি বোঝো নাই আমার একটু বলো, এটা না বোঝার কি আছে, 100% বুঝতে পারবা, 100% বুঝতে পারবো, এবং না বোঝার কিছু নেই এখানে। না বুঝতে পারলে কমেন্ট করো। এবার আসো 2 নাম্বার, জানুয়ারি 2 কি বলছে, জানুয়ারি 2 থেকে কি বলছে, পেইড অফিস রেন্ট, অফিস ভাড়া পরিশোধ করছে। পেইড অফিস রেন্ট মানে অফিস ভাড়া পরিশোধ করছে। কি রে ভাই, কি লিখছে, টাইম ভ্যালু অফ মানি, মানি কি, মানি মুনি কি লিখছে, দেখো জানুয়ারি 2 পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ 2,500 ক্যাশ। পেইড মানে কি, পরিশোধ করছি, পেইড মানে কি, পরিশোধ করছি। কি পরিশোধ করছি, অফিস রেন্ট। অফিস রেন্ট মানে কি, রেন্ট মানে ভাড়া, আর অফিস রেন্ট মানে অফিসের ভাড়া পরিশোধ করছি। ফর দ্য মান্থ, কোন মান্থ, যেহেতু জানুয়ারি মাসের অঙ্ক, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করছি কত টাকা, 2,500 টাকা ক্যাশ, 2,500 টাকা নগদে পরিশোধ করছি। তাহলে জানুয়ারি 2 আগে লিখি, জানুয়ারি 2।
জানুয়ারি 2 তারিখে আমি কি করছি 2500 টাকা অফিস ভাড়া পরিশোধ করছি। দেখো তুমি যদি 2500 টাকার অফিস ভাড়া পরিশোধ করো, তোমার 2500 টাকা নগদ গেছে, কিন্তু বলছে ক্যাশে 2500 টাকা পরিশোধ করছো, নগদে পরিশোধ করছো, তাহলে নগদে তোমার 2500 টাকা তোমার প্রতিষ্ঠান থেকে চলে গেল। তাহলে নগদের ক্যাশের ঘরের থেকে 2500 তুমি মাইনাস করবা, যেহেতু চলে গেছে সেহেতু মাইনাস করবা। আর দেখো এই যে অফিস রেন্ট, অফিস ভাড়া, এটা আমাদের জন্য কি একটা ব্যয় না? অফিসের তুমি ভাড়া দিছো, এটা তোমার জন্য কি আয় না ব্যয়? তোমার ব্যয়। তা আমাদের যখন ব্যয় হয়, ব্যয় হইলে এই যে আমরা কি জানি যে ব্যয় হইলে এই ঘরে আসবে, এই সাইটটার কোনোটা হইলে এই ঘরে। আর আমরা জানি ব্যয় হইলে মালিকানাসত্ত্ব কমে, ব্যয় হইলে মালিকানাসত্ত্ব কি কমে। তার মানে এই 2500 মালিকানাসত্ত্বের ঘরের থেকেও আমাদের কমাই দিতে হবে। অলরাইট, এখানে একটা প্লাস দিয়ে দিবা, এখানে একটা সমান সমান দিয়ে দিবা। আমরা এখানে লিখবো হচ্ছে এটা কি করছি অফিস রেন্ট, তাই না? তাহলে এখানে লিখে দেবো অফিস। আরেকটা জিনিস মাথায় রাখবা তোমরা, সেটা হলো এই প্রতি ঘরে ঘরে জের নামানোর দরকার নাই, ঠিক আছে? তোমরা অনেকে আছে প্রতি ঘরে ঘরে জের নামাও, অ্যান্ড প্রতি লাইনে লাইনে জের না নামাইলেও হবে, 100% হবে। এখন তোমাদের যদি কারো মনে চায় যে না নামাইতে হবে, নামাইতে পারো, কোনো সমস্যা নাই। মানে প্রতি লাইনে লাইনে জের নামাইলে যে তোমার মার্ক বেশি দেবে এমনও তো নাই, তাহলে ফাও কেন নামাবা? একবারে নামাইলে তো উত্তর মিলে যাবে। পরেরটা আসো, 3 নাম্বার কি বলছে? পারচেস আ ক্যাবিনেট। এখানে কি ক্রয় করছে? ক্যাবিনেট। ক্যাবিনেট মানে কি? তাক। তাক ক্রয় করছে। পারচেস আ ক্যাবিনেট, একটা তাক ক্রয় করছে। কত টাকা? 10,000 টাকা। এখানে বলছে অন অ্যাকাউন্ট। মনে রাখবো অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে বা বাকিতে। অন অ্যাকাউন্ট মানে, অন অ্যাকাউন্ট কথাটা লেখা দেখলে অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অ্যাক্রুড, কি বলছি বলো? 3টা শব্দ, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অ্যাক্রুড। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অ্যাক্রুড, এই 3টা শব্দ কোথাও যদি লেখা দেখো ওই লেনদেনটা হলো ধারে বা বাকিতে। কেমন? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে? পারচেস ক্যাবিনেট। ক্যাবিনেট ক্রয় করছে, অন অ্যাকাউন্ট মানে ধারে ক্রয় করছি। এখন ক্যাবিনেট যদি আমরা ধারে ক্রয় করি, জানুয়ারি 3, আগে জানুয়ারি 3 লিখি, তাহলে আমি যে ক্যাবিনেটটা ক্রয় করছি, এই ক্যাবিনেটটা কি আমার জন্য একটা সম্পদ না? তাক কি? ফার্নিচারই তো। ফার্নিচার কি আমাদের জন্য একটা সম্পদ না? তাক, তুমি একটা তাক কিনছো, বইয়ের তাক কিনছো, এটা তো তোমার জন্য ফার্নিচার, আসবাবপত্রই তো। তা আসবাবপত্র আমাদের জন্য কি সম্পদ? তাহলে এই ক্যাবিনেটটা তো আমরা পাচ্ছি, ধারে কিনলেও তো এই ক্যাবিনেটটা তো আমি পারচেস করছি, তার মানে কি আমার প্রতিষ্ঠানে এই ক্যাবিনেটটা বাড়লো। তাহলে ক্যাবিনেটটা, ক্যাবিনেট নামে তো কোনো নাম হয় না, কোনো হিসাব হয় না, তো এটাকে আমরা লিখবো ফার্নিচার। কি লিখবো? ফার্নিচার। কত টাকার ফার্নিচার ক্রয় করছি, কত টাকার ক্যাবিনেট ক্রয় করছি? 10,000 টাকার। তার মানে 10,000 টাকার আমার এখানে সম্পদ বৃদ্ধি পাইল, ঠিক আছে? এখন দেখো আমি এটা কি নগদে ক্রয় করছি নাকি ধারে ক্রয় করছি? এখানে যেহেতু অন অ্যাকাউন্ট লেখা আছে, তার মানে লেনদেন 100% কিসে? ধারে। তার মানে আমি এই 10,000 টাকার ধারে ক্রয় করছি। কি ক্রয় করছি? ক্যাবিনেট ক্রয় করছি। এখন ধারে যদি আমরা কোনো কিছু ক্রয় করি, এটা কিন্তু আমাদের জন্য একটা দায় সৃষ্টি করে। কি সৃষ্টি করে? দায় সৃষ্টি করে। তার মানে এখানে কিন্তু আমাদের নগদ টাকা গেল না, এখানে আমাদের দায় সৃষ্টি করতেছে। তার দায় অবশ্যই কোথায় আসবে? মালিকানা সত্ত্বের ঘরে আসবে, সরি তোমার লাইবিলিটিসের ঘরে আসবে, দায়ের ঘরে আসবে। তো দায়ের ঘরে আমরা এখানে আমরা লিখে দিলাম কি? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? পাওনাদার। কত টাকার পাওনাদার সৃষ্টি হয়েছে? 10,000 টাকার। যেহেতু আমরা 10,000 টাকার ধারে ক্রয় করছি, 10,000 টাকার পাওনাদার সৃষ্টি হবে। আরেকটা বিষয় হলো যে তোমরা হচ্ছে এই যে দেখো, আরেকটা বিষয় হচ্ছে হলো এইটা, এই 10,000 টাকা কিন্তু এই দায়ের ঘরে আসছে, এই মালিকানা সত্ত্বের ঘরে কিন্তু কোনো এন্ট্রি আসে নাই। এই যে তোমার 3 তারিখের যে লেনদেনটা, 3 তারিখের লেনদেন 10,000 আসছে ফার্নিচার সম্পদের পাশে, আর 10,000 আসছে দায়ের পাশে। মালিকানা সত্ত্বের ঘরে কিন্তু ফাঁকা, কিছু আসে নাই। কিছু আসে নাই, তা আমরা এখানেও মন্তব্য দিব না, কারণ এখানে মন্তব্য দিতে হইলে অবশ্যই কি এই মালিকানা সত্ত্বের ঘরে আসতে হবে। অলরাইট, নেক্সট এন্ট্রি 7 তারিখে পেইড 3,000 টাকা। দেখো এখানে বোঝো, পেইড মানে কি? পরিশোধ করছে। কত টাকা? 3,000 টাকা পরিশোধ করছে, ক্যাশ নগদে 3,000 টাকা পরিশোধ করছে। তাহলে 7 তারিখে আগে লিখে নিই, 7 তারিখে 3,000 টাকা ক্যাশ পরিশোধ করছি। 3,000 টাকা আমার আসছে না গেছে? গেছে। তুমি যদি 3,000 টাকা নগদ পরিশোধ করি, তাহলে তোমার 3,000 টাকা তো গেছে। এবার দেখো এখানে একটা মজার বিষয় আছে, এই 3,000 টাকা গেছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং মানে কি? বিজ্ঞাপন। অ্যাডভার্টাইজিং বিল মানে কি? বিজ্ঞাপন বিল বাবদ গেছে। তুমি বিজ্ঞাপন দিছিলা, সেই বিলটা তুমি পরিশোধ করছো। কত টাকা? 3,000 টাকা। এটা হচ্ছে হলো ফর দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। দেখো অঙ্কটা কোন মাসের? অঙ্কটা কিন্তু জানুয়ারি মাসের। তার মানে এই 3,000 টাকা তুমি পরিশোধ করছো, কিন্তু এই 3,000 টাকা পরিশোধ করছো জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের জন্য।
ভালো মতন বুঝো, 3000 টাকা তুমি বিজ্ঞাপন বাবদ নগদে পরিশোধ করছো, তুমি নগদে 3000 টাকা কিন্তু দিয়ে দিছো বিজ্ঞাপন বাবদ, তুমি কোথাও বিজ্ঞাপন দিছিলা, সেখানে তুমি 3000 টাকা বিজ্ঞাপন বাবদ নগদ দিয়ে দিলা, তাহলে তোমার নগদ তো 3000 গেছে। এখন এই 3000 টাকা তুমি দিছো 2 মাসের জন্য, একটা হলো জানুয়ারি মাসের জন্য আর একটা হলো ফেব্রুয়ারি মাসের জন্য। এখন জানুয়ারি মাসের অঙ্ক, তাহলে জানুয়ারি মাসের তো খরচ দেখাইতে হবে, তাহলে জানুয়ারিতে তুমি 1500 টাকা খরচ দেখাবা, খরচ হইলেই কোথায়, এই ব্যয় হইলেই এখানে আসবে, তাহলে 1500 টাকা ব্যয় লিখলা, ঠিক আছে। 3000 টাকা যদি 2 মাসের দাও তাহলে 1 মাসে কত, 1500 গেল। আর বাকি যে 1500 টাকা, এই 1500 টাকা কি তোমার সম্পদ দেখাইতে হবে, কারণ কি এটা হলো প্রিপেইড, তোমার হচ্ছিল যেহেতু বিজ্ঞাপন দিছে প্রিপেইড, এটা হলো বিজ্ঞাপনের ইংরেজি কি, আরে আল্লাহ আমি বিজ্ঞাপনের ইংরেজি ভুলে গেছি, অ্যাডভার্টাইজমেন্ট, প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট মানে অগ্রিম বিজ্ঞাপন, ঠিক আছে। তাহলে এই জন্য আমার ঘর বাড়াইতে হবে। প্রিপেইড অ্যাডভার্টাইজ, প্রিপেইড অ্যাডভার্টাইজ কত টাকা, 1500 টাকা। এখন এইটা আমি জানি তোমরা অনেকেই বুঝো নাই, এই এন্ট্রিটা তোমরা অনেকেই বুঝো নাই, ঠিক আছে, এই এন্ট্রিটা তোমরা অনেকেই বুঝো নাই। অঙ্ক তুমি জীবনেও বুঝবা না যতক্ষণ নিজে খাতায় না করবা, এটার কারো কোনোদিন সাধ্য নাই নিজে অঙ্ক খাতায় না করে অঙ্ক সে বুঝছে, ঠিক আছে, তোমার নিজেরই খাতায় করতে হবে। তো দেখো সহজ কথা, এন্ট্রিটা আবার পড়ো। পেইড 3000 টাকা পরিশোধ করছো ক্যাশ নগদ, কি জন্য, অ্যাডভার্টাইজিংয়ের জন্য, বিজ্ঞাপনের জন্য, ফর দ্য মান্থ, কোন মাসের জন্য, জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের জন্য। এখন তুমি 3000 টাকা যদি 2 মাসের জন্য দাও, অঙ্কটা কি জানুয়ারি মাসের না, এখন 3000 টাকা যদি তুমি 2 মাসের জন্য দাও, তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো হলো যে তুমি 1 মাসেরটা খরচ দেখাইলা, এই জানুয়ারি মাসেরটা খরচ দেখাই দিলা, হ্যাঁ, আর বাকি যে ফেব্রুয়ারি মাসের 1500 টাকা, সেই 1500 টাকা তুমি খরচের অগ্রিম সম্পদে দেখাইলা। তো আমরা সেই কাজটাই করছি। তো 3000 টাকা নগদ গেছে, 3000 টাকা মাইনাস 1500 টাকা আমরা হলো খরচে দেখাইছি, তাই ইকুইটির থেকে বা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করছি, আর 1500 টাকা আমরা সম্পদে দেখাইছি, প্রিপেড এক্সপেন্স, এই যে সম্পদ, কারণ আমরা জানি খরচের অগ্রিম কি সম্পদ, যে কোনো, এই যে আমরা কিন্তু এখানে লিখছিলাম যে কোনো প্রকার প্রিপেইড এক্সপেন্স, খরচের অগ্রিম আমাদের জন্য কি, এই খরচের অগ্রিম আমাদের জন্য কি সম্পদ, তার মানে প্রিপেইড অ্যাডভার্টাইজিং এটা আমাদের জন্য সম্পদ। এরপরে নেক্সট কোশ্চেনে আসো, 10 নাম্বার রিসিপ্ট, এটা না বুঝলে তারপরে কমেন্ট করবা, বুঝাই দেবো। রিসিপ্ট টাকা 5500 টাকা নগদে পাইছি, ক্যাশ ফর সার্ভিস রেন্ডেড মানে হলো তোমার মানে অনুষ্ঠিত হওয়া, তাহলে 5500 টাকা নগদে আমরা পাইছি, ক্যাশ মানে কি নগদে পাইছি 5500, তাহলে 10 তারিখে, তাহলে 5500 টাকা আমার নগদ আসছে, যেহেতু আসছে সেহেতু প্লাসে 5500 টাকা আমার নগদে আসছে, বুঝো। কিন্তু এটা কিসের জন্য, সার্ভিস রেন্ডেড, হ্যাঁ, সেবা অনুষ্ঠিত হয়েছে মানে সেবা প্রদান করছে, তাহলে সেবা দিলে কি হয়, আমাদের জন্য আয় হয় না, তাহলে আয় হইলে কোথায় আসবে, অবশ্যই মালিকানা সত্ত্বে আসবে, তাহলে 5500 টাকা আসবে মালিকানা সত্ত্বে, এখানে লিখবো সার্ভিস, সার্ভিস রেভিনিউ, অলরাইট। ঠিক আছে, নেক্সট 10-এর পরে আছে হলো 15 তারিখ, কি বলছে, পারচেস অফিস সাপ্লাইজ 600 টাকা ক্যাশ, তাহলে 15 তারিখে আমি 600 টাকা দিয়ে অফিস সাপ্লাইজ ক্রয় করছি 15 তারিখে, তাহলে আমরা আগে 15 তারিখ লিখি, তাহলে 15 তারিখে 600 টাকা দিয়ে যে অফিস সাপ্লাইজ আমি নগদে ক্রয় করি, তাহলে 600 টাকা আমার চলে গেল, যেহেতু নগদ মানে সাপ্লাইজ আমি 600 টাকা নগদে কিনছি, তাহলে নগদ 600 টাকা আমার কাছ থেকে চলে গেল, কেমন, আর 600 টাকার আমার কি বাড়লো, সাপ্লাইজ বাড়লো, সাপ্লাইজ কত টাকা, 600 টাকার, সাপ্লাইজ কি একটা সম্পদ না, তার মানে এদিকে এখানে একদিক থেকে সম্পদ বাড়লো 600 টাকার সাপ্লাইজ, আর নগদ 600 টাকা আমার প্রতিষ্ঠান থেকে হ্রাস পেলো, ঠিক আছে। অঙ্ক করতে করতে এগুলো অবশ্যই তোমাদের মাথায় ঢুকে যাবে, বুঝছো। প্রথম অঙ্ক করতেছো যারা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বাসায় বসে 5 বার করতে বসি 5 বার করে ফেলো, ঠিক আছে, যতটুকু বুঝছো ইনাফ, এর পরের দিন করাবো দেখবা আরও অনেকখানি বুঝে গেছো। এরপরের দিন আসো, এরপরেরটা আসো, 18 তারিখ কি বলছে,
উইথড্র মানে কি উত্তোলন করা, ড্রয়িং মানে উত্তোলন করা, উইথড্র মানে উত্তোলন করা। উইথড্র মানে কি সবাই বলো? উইথড্র মানে হলো উত্তোলন। উইথড্র মানে কি বলো? উত্তোলন। উত্তোলন মানে কি ব্যবসা থেকে মালিক যখন কোনো কিছু নেয় সেটাকে আমরা উত্তোলন বলি। উইথড্র 1000 টাকা ক্যাশ, তাহলে 1000 টাকা উত্তোলন করা হয়েছে ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য, এবং ব্যবসা থেকে একমাত্র মালিকই উত্তোলন করতে পারে। তাহলে মালিক যদি ব্যবসা থেকে 1000 টাকা উইথড্র করে, উত্তোলন করে, তাহলে 1000 টাকা অবশ্যই 18 তারিখে কমে গেছে। 1000 টাকা অবশ্যই কমে গেছে, কারণ 1000 টাকা মালিক উত্তোলন করে ফেলছে। আর আমরা জানি এই যে 1000 টাকা যখন মালিক উত্তোলন করছে, উত্তোলন কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান না? এই যে আমরা লিখে রাখছি কিন্তু, উত্তোলন কার উপর? মালিকানা সত্ত্বের উপাদান, তার মানে মালিকানা সত্ত্বের ঘরে আসবে। আর উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। তাহলে এই 1000 টাকা এখানেও কি পাবে? হ্রাস পাবে। আর আমরা এখানে লিখবো হচ্ছে ড্রয়িং। উইথড্র লিখলে হবে, ড্রয়িং মানে উত্তোলন, একই কথা। সবাই বুঝতে পারতেছেন? একটু জানাবেন। মালিক উত্তোলন করছে। এবার আসেন 20 তারিখে কি বলছে? সার্ভিস রেন্ডেড। আমি আগেই বলছি রেন্ডেড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। সার্ভিস অনুষ্ঠিত হয়েছে অ্যান্ড আর্ন কত? 12,000 টাকা, বাট নট ইয়েট রিসিভড। মানে রিসিভড মানে কি? এখনো আমি পাইনি। নট ইয়েট রিসিভড, ইয়েট মানে এখনো, নট ইয়েট মানে কি? এখনো পাইনি। নট ইয়েট রিসিভড মানে কি? এখনো আমি রিসিভ করিনি, টাকাটা পাইনি। তার মানে দেখো, সার্ভিস রেন্ডেড, সার্ভিস অনুষ্ঠিত হয়ে গেছে, মানে তুমি সার্ভিস প্রদান করে দিছো এবং আর্ন, তোমার উপার্জন হয়ে গেছে 12,000 টাকা। তুমি একজনের সার্ভিস দিছো, সেবা দিছো, তাহলে সেবাটা কিসে দিছো? ধারে দিছো, যেহেতু টাকাটা এখন আদায় করতে পারো না। এখানে বলছে নট ইয়েট রিসিভড, যে এখন টাকাটা পাবো না, তার মানে তুমি ধারে সেবা দিছো। ধারে সেবা দিলে কিসের সৃষ্টি হয়? অবশ্যই দেনাদারের সৃষ্টি হয়। 20 তারিখ, তাহলে দেনাদারের সৃষ্টি হয়। দেনাদারকে ইংরেজি থেকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল। কত টাকার অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হলো? কত টাকার? হ্যাঁ, এটা যেহেতু 12,000 টাকার আমি ধারে সেবা দিয়েছি, তাহলে 12,000 টাকার আমার দেনাদার সৃষ্টি হলো। ঠিক আছে, আমি 12,000 টাকা এই দেনাদারের ঘরে লিখব। এবং যেহেতু আমি সেবাটা ধারে দিয়েছি, কিন্তু সেবাটা তো আমি প্রদান করছি, তার মানে এখানে কিন্তু আমার সেবা আয়ের সৃষ্টি হইলো। আর আয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। তাহলে মালিকানা সত্ত্বের ঘরে আসবে। একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি, ঠিক আছে। সার্ভিস একটু কঠিন হয়ে যাচ্ছে অনেকের কাছে, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। এটা যে করে হোক, যত কষ্টই হোক, এটা প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। কারণ এটা অঙ্ক, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে, এটা থাকবেই থাকবে। কেমন? আচ্ছা, এবার 20 তারিখের পরে কত? 25 তারিখ। বড় মানে ধার করা। বড় মানে কি? ধার করা। আমি ধার করছি কি? 8,000 টাকা ফ্রম সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের থেকে আমি 8,000 টাকা ধার করছি, ঠিক আছে। হ্যাঁ, অ্যাগেনেস্ট নোট পেয়াবল। নোট পেয়াবল মানে কি? প্রদেয় বিল। নোট পেয়াবল মানে কি? প্রদেয় বিল। একটু দেখতে অসুবিধা হইতে পারে, যাক বুঝে নিও। নোট পেয়াবল মানে কি? প্রদেয় বিল। আর নোট রিসিভেবল মানে কি? প্রাপ্য বিল। এখন দেখো, এখানে আমি ধার করছি 8,000 টাকা 25 তারিখে। 25 তারিখে 8,000 টাকা আমি ধার করছি, তাহলে 8,000 টাকা যদি ধার করি, 8,000 টাকা আমার নগদ আসছে। যেহেতু নগদে ধার করছি, যেহেতু আমার নগদ টাকাটা আসছে। এবার এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমরা এই যে দেখো, এখানে দেখো, সোনালী ব্যাংক থেকে ধার করছি। তুমি সোনালী ব্যাংক থেকে যদি 8,000 টাকা ধার করো, তাহলে তোমার কাছে তো 8,000 টাকা আসলো, এবং এই সোনালী ব্যাংকের কাছে তুমি দায়বদ্ধ হয়ে গেলে। কিভাবে দায়বদ্ধ হলে? যেহেতু তুমি নোটস পেয়াবল, প্রদেয় বিলের স্বীকৃতি দিয়ে টাকাটা নিছো, তার মানে এই বিলের অর্থটা তোমাদের দিতে হবে। আর আমরা জানি প্রদেয় বিল আমাদের জন্য কি? একটা দায়। প্রদেয় বিল আমাদের জন্য একটা দায়। এই যে দেখো, আমরা ভোকাবুলারিতেও শিখছি নোটস পেয়াবল। এই যে দেখো, নোটস পেয়াবল, লায়াবিলিটিস, দায়। এই যে নোটস পেয়াবল, এইটাই লিখছি। এই নোটস পেয়াবলটাই কিন্তু এই যে এই লেখাই, এই যে নোটস পেয়াবল, প্রদেয় বিল, দায়। কেমন? আচ্ছা, তো দায় সৃষ্টি হয়েছে। দায় অবশ্যই কোথায় আসবে? এই দায়ের ঘরে আসবে। তো আমরা এখানে লিখলাম নোটস পেয়াবল। নোটস পেয়াবল। কত টাকার নোটস পেয়াবল? 8,000 টাকার দায় বাড়লো। কেন? কারণ আমি 8,000 টাকার এই প্রদেয় বিলের স্বীকৃতি দিয়ে আমি টাকাটা ধার করছি, বা লোন করছি, বা ঋণ করছি। কেমন? এটা মালিকানা সত্ত্বের ঘরে কোনো এন্ট্রি আসে নাই। একটা আসছে নোটস পেয়াবল দায়ের ঘরে, একটা আসছে ক্যাশ অ্যাসেটের ঘরে। তার মানে সম্পদের ঘরে আসছে, দায়ের ঘরে আসে, মালিকানা সত্ত্বের ঘরে আসে নাই। সো পাশে মন্তব্য দিব না। 26 তারিখ দেখো, রিসিভড ক্যাশ, নগদ টাকা আদায় হয়েছে 6,500 টাকা ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের থেকে আমরা 6,500 টাকা আদায় করছি। তাহলে আমরা 26 তারিখ কি করছে?
রিসিপ্ট ক্যাশ 6,500 টাকা, তাহলে 6,500 টাকা রিসিভ করছি, 6,500 টাকা পাইছি, তাহলে আমরা নগদের ঘরে লিখবো 6,500 টাকা, যেহেতু 6,500 টাকা আমরা পাইছি। কেমন? আচ্ছা, এরপরে দেখো কার কাছ থেকে? অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে। তাহলে দেনাদারের কাছ থেকে যেহেতু 6,500 টাকা পাইছি, তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার 6,500 টাকা অবশ্যই কী হয়ে যাবে? কমে যাবে। অলরাইট, 6,500 টাকা দেনাদার অবশ্যই কী হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 28 তারিখে কি বলছে? 28 তারিখে পেইড করছে, পরিশোধ করছে। কি পরিশোধ করছে? পেইড ক্যাশ, নগদে পরিশোধ করছে। কি বাবদ? স্যালারি বাবদ পরিশোধ করছে 3,200 টাকা। টেলিফোন বিল বাবদ খরচ করছে হলো 500 টাকা, আর ইলেকট্রিসিটি বিল বাবদ পরিশোধ করছে 1,000 টাকা। এই তিনটা খরচ করছে মোট 28 তারিখে। তাহলে দেখো 28 তারিখে এটা একটু লিখতে হবে। কিভাবে লিখতে হবে একটু ছোট করে লিখতেছি আমি। এটা হচ্ছিল তোমার 28 তারিখ। অলরাইট, 28 তারিখে স্যালারি দিছে 3,200 টাকা, তাহলে 3,200 টাকা নগদে গেল। যেহেতু টাকাটা নগদে দিছে, বেতন, তাহলে নগদে 3,200 গেল। এরপরে আর কি দিছে? টেলিফোন বিল দিছে 500 টাকা, তাহলে টেলিফোন বিল বাবদ নগদে গেল কত? 500। বুঝছো কিন্তু, সবগুলো মাইনাস দিয়ে দেবো। এরপরে কি তোমার হচ্ছে ইলেকট্রিসিটি বিল বাবদ গেল 1,000 টাকা, তাহলে ইলেকট্রিসিটি বিল বাবদ গেল কত? 1,000। এই 1,000ও মাইনাস করে দেবো, তাহলে এই তিনটা মাইনাস করলো। আচ্ছা, এবার দেখো এই যে তিনটা স্যালারি, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, এই তিনটা তো আমাদের জন্য ব্যয়। আর এই তিনটা যেহেতু ব্যয়, তাহলে এই ব্যয়গুলো অবশ্যই কোথায় যাবে? মালিকানা সত্ত্বের ঘরে যাবে। তার মানে এই যে তিনটা ব্যয়, হ্যাঁ, এই যে নগদ টাকা গেল, এই তিনটা আমাদের অবশ্যই কোন ঘরে আসবে? মালিকানা সত্ত্বের ঘরে আসবে। প্রথমটা আছে কি? 3,200 মাইনাস, তারপর আছে 500 মাইনাস, তারপর আছে 1,000 মাইনাস। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আর এখানে আমরা এগুলোকে আমরা সেগুলো লিখে দেবো। একটা হলো স্যালারিস, ঠিক আছে, আরেকটা কি ছিল? একটা ছিল স্যালারিস, আর একটা ছিল টেলিফোন বিল, আর একটা ছিল ইলেকট্রিসিটি। একটা হলো টেলিফোন, ইলেকট্রিসিটি, ঠিক আছে, এই তিনটা খরচ। ঠিক আছে, এখানে আমরা একটা অবশ্যই সমান সমান দিয়ে দেবো, এখানে একটা প্লাস দিয়ে দেবো। যেহেতু আমাদের জায়গার একটু সমস্যা হয়ে গেছে, জায়গার সংকুলন হচ্ছে না, তো আমরা এটা আরেকটু বাড়াই নেব। কেমন? কয়েকটা ঘর একটু বাড়াই দেব। আচ্ছা, আমরা চলে যাই। এরপরে এন্ট্রিতে কি বলছে? 31 তারিখে রিসিভ টাকা 5,300, তাহলে 5,300 আমরা রিসিভ করছি, তাহলে আমরা 31 তারিখ দিয়ে লিখবো হচ্ছে হলো 5,300 টাকা আমরা রিসিভ করছি। পরে বুঝতেছি রিসিভ করছি মানে 5,300 টাকা আসছে। আচ্ছা, 5,300 টাকা পাইলাম ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। অ্যান্ড দ্য আনরিয়ালাইজড ব্যালেন্স মানে হচ্ছে অবশিষ্ট উদ্ধৃত বি ট্রিটেড আনকালেক্টেবল, মানে যেটা ট্রিটেড মানে বিবেচনা করা হবে। কি বিবেচনা করা? আনকালেক্টেবল। আনকালেক্টেবল মানে কি? অনাদায়ী, মানে আদায়যোগ্য নয়। তাইলে এখন দেখি কত টাকা আদায়যোগ্য নয়। 5,300 তো পেয়ে গেলাম। তাইলে দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমরা হচ্ছে এই যে দেনাদার 6,500 টাকা আমাদের দিয়ে দিছিল, তাহলে দেনাদার তো 6,500 টাকা কমবে। এখানে মাইনাস দেয় নেই কেন? এখানে তো মাইনাস হবে। তাহলে দেনাদার আমার 6,500 টাকা নগদে দিয়েছিল, 12,000 টাকার দেনাদার ছিল, 6,500 টাকা নগদ দিয়েছিল, 6,500 টাকা নগদ আসছিল, আর 6,500 টাকার দেনাদার কমে গেছিল। তাহলে 12,000 থেকে যদি 6,500 টাকার দেনাদার আমাকে আগেই টাকা দিয়ে দেয় 6,500, তাহলে 6,500 তো কমে গেছে। তাহলে 6,500 যদি কমে যায় তাহলে থাকে কত? তাহলে থাকে হচ্ছিল আর 5,500 টাকা। তো 5,500 টাকার আমি পাইলাম কত? 5,300 টাকা। তাহলে এখান থেকে আমার 5,500 টাকায় কিন্তু আমাদের কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। কারণ 5,500 টাকাই আমরা ফুল ধরে নিব যে দেনাদার আমাকে টাকাটা, মানে দেনাদারের টাকাটা আমরা আদায় হয়ে গেছে। ঠিক আছে, 5,300 টাকা পাইছি,
যেখানে আমরা পাইতাম কত 5,500 টাকা টোটাল অবশিষ্ট, সেখানে আমরা নগদে পাইলাম কত 5,300 টাকা। তাহলে অবশিষ্ট আছে কত 200 টাকা। ওই 200 টাকা আমাদের এই যে এখানে বলছে কি আনকালেক্টেবল। আনকালেক্টেবল মানে কি অনাদায়ী। তাহলে অনাদায়ী এটা আমাদের জন্য একটা ক্ষতি বা ব্যয়, তাহলে এটা অবশ্যই কোথায় আসবে মালিকানা সত্ত্বে আসবে। তাহলে এই 200 টাকা আমরা এখানে কি করে দিব মাইনাস করে দিব, রাইট। আর যেহেতু এখানে আসছে এখানে আমরা লিখবো হচ্ছে হলো এটাকে লিখবো হলো ব্যাড ডেপ্ট, ব্যাড DEBT, ব্যাড ডেপ্ট এক্সপেন্স। হ্যাঁ আচ্ছা, ব্যাড ডেপ্ট এক্সপেন্স মানে অনাদায়ী পাওনা, ঠিক আছে, যে টাকাটা আদায় হবে না, এই 200 টাকা আমরা আর আদায় করতে পারবো না, কেমন। আচ্ছা, এরপর এই অঙ্ক এন্ট্রি তো সবগুলো হয়ে গেল করা। এবার তোমরা একটা ঘর টানবা, ঘরটাই নিয়ে এবার একটু যোগ বিয়োগ করবা। কেমনে যোগ বিয়োগ করবে, এই জানুয়ারির 1 তারিখে এই ক্যাশের যে ঘরটা একটু খেয়াল করো, এটা আমি একটু নামাই দিই। এই যে দেখো এই ক্যাশের যে ঘরটা, ক্যাশের যে ঘরটা, সেই ক্যাশের ঘরগুলো একটু যোগ করবা। কত কত আছে একটু দেখো, 42,000, এরপর আছে 5,500, এরপর আছে 8,000, 6,500 প্লাস 5,300, যোগ করলে হয় 67,300। এবার এগুলো থেকে যেগুলো মাইনাস আছে সেগুলো মাইনাস করে দেবো। মাইনাস কত আছে, মাইনাস 2,500, মাইনাস 3,000, মাইনাস 600, মাইনাস 1,000, মাইনাস এগুলো যে মাইনাস আছে এগুলো বিয়োগ দিব 3,200, মাইনাস 500, মাইনাস 1,000 করলে বেরোইছে হচ্ছে হলো 55,500। কত, 55,500, ঠিক আছে, 55,500। এরপর এইখানে আছে এই ইকুইপমেন্টে আছে 15,000, এই 15,000 বসাই দেবো। এখানে তার যোগ বিয়োগ করার কিছু নাই, 15,000। এখানে 10,000-এর ঘরে 10,000 বসাই দিব, 1500-র ঘরে 1500 বসাই দিব, 600-র ঘরে 600 বসাই দিব। 12,000 থেকে 6,500 গেলে থাকে 5,500, 5,500 থেকে 5,500 গেলে থাকে নীল ফাঁকা। এখানে আছে 8,000, 8,000 বসাই দিব। এখানে আছে 10,000, 10,000 বসাই দিব। এবার এই ঘরটা আমরা যোগ বিয়োগ করবো। আগে যোগ দিব 57,000, যেগুলো যোগ আছে সেগুলো যোগ দিব। 57,000 প্লাস 5,500 প্লাস 12,000, আর নাই এই তিনটাই, তাহলে 74,500। এটা থেকে এবার বিয়োগগুলো বিয়োগ দেবো। কত, 2,500 বিয়োগ 1,500 বিয়োগ 1,000 বিয়োগ 3,200 বিয়োগ 500 বিয়োগ 1,000 বিয়োগ 200 করলে হয়ে 64,600। 64,600। এবার আমাদের একটু যোগ করতে হবে। কি যোগ করতে হবে, এই যে সমান সমানের ওই পাশের গুলো আর এই পাশের গুলো। এই যে সমান সমানটা, এই যে মাঝখানে এই যে সমান সমান, সমান সমান এই পাশের গুলো যোগ দিবা। যোগ দিয়ে কত আসে দেখি, এখানে যোগ দিয়ে প্রথমে আসলে 55,500 প্লাস 15,000 প্লাস 10,000 প্লাস 1,500 প্লাস 600 যোগ করলে হয় 82,600। এখানে আমরা মাঝখানে 82,600 লিখে আমরা অবশ্যই কি টেনে দেবো, জেড টেনে দেবো, রাইট। এবার এই পাশের অংশটা আমরা একটু যোগ দিব। আছে কত, 64,600 প্লাস 10,000 প্লাস 8,000, 8,000 প্লাস 10,000 প্লাস 64,600, 82,600 হয়েছে। হ্যাঁ, 82,600। তাহলে এখানেও আসছে 82,600, এখানেও আসছে 82,600, অলরাইট। তো এটা আমি যদি তোমাদের একটু ছোট করে দেই তাহলে জিনিসটা হচ্ছে দেখতে অনেকটা এইরকম হবে। একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, একটা অঙ্ক করলে কখনোই সব কিছু ক্লিয়ার করা পসিবল না, ঠিক আছে। নেক্সট দিন আমি তোমাদের আবার যখন অঙ্ক করাবো, মানে আগামী ক্লাসে, তখন এই জিনিসটা একদম ফুলফিল ক্লিয়ার হয়ে যাবে। এখন এই অঙ্কটা তোমরা বাসায় বসে খুব সুন্দর মতন প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যাতে এই অঙ্কে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে না। নেক্সট দিন যেন তুমি ম্যাক্সিমাম জিনিসগুলোই বুঝতে পারো। যে জিনিসগুলো প্রবলেম হবে অবশ্যই অবশ্যই আমাদের তোমরা কিন্তু কমেন্টে জানাবা, কেমন।
তাহলে নেক্সট ক্লাসে আমি আরও ডিটেল তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো। কেমন? আসসালামু আলাইকুম।